আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে আপনাদের সবাইকে আবারও স্বাগতম। তো আজকে আমরা প্রথম অধ্যায়ের 4 নাম্বার ক্লাসে আছি। দ্যাট মিনস আমরা নবম শ্রেণীর যে প্রথম অধ্যায় বল, চাপ এবং শক্তি, এটার অলরেডি 3টা ভিডিও বা 3টা ক্লাস আমরা এর আগে দিয়েছি। তো যারা দেখেন নাই তারা 3টা ক্লাস আগে দেখে আসবে, তারপর আজকের এই ক্লাসটা স্টার্ট করবেন। তো গত ক্লাসে আমরা একটা হোমওয়ার্ক দিয়েছিলাম আপনাদের, সেটা হচ্ছে যে আহ, চাপ কখন বেশি হবে। দ্যাট মিনস আমরা কথা কথা শিখেছিলাম যে চাপ কি, চাপ কাকে বলে, বা চাপের যে আপনার কি বলে যে সূত্রটা, সেটা শিখেছিলাম। তো এই যে যে হোমওয়ার্কটা ছিল যে চাপ কখন বেশি হবে, হাঁটলে, দৌড়ালে, শুয়ে থাকলে নাকি বসে থাকলে, তো কখন চাপটা বেশি হবে। দেখুন, আমরা কিন্তু এটা গত ক্লাসে পড়া, আর আমার এই পাশে কিছু টপিক দেখতেছেন, আজকে আমরা এগুলো শিখবো। আজকে শিখবো আর্কিমিডিসের সূত্র, তরলের উপর চাপের প্রভাব এবং বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া। তো আমরা গত দিনের যে এইচডাব্লিউটা ছিল, যে হোমওয়ার্ক ছিল, সেটা আমরা আসলে সলভ করি। তো আজকে আমাদের হচ্ছে 4 নাম্বার ক্লাস, ঠিক আছে, আমাদের 4 নাম্বার ক্লাস। তো চাপ কখন বেশি হবে, দেখুন, হাঁটলে, দৌড়ালে নাকি শুয়ে থাকলে না বসে থাকলে। আমরা কি জানি? আমরা জানি যে চাপ পি সমান সমান এফ বাই এ। এটার মিনিং হচ্ছে যে একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় তাই হচ্ছে চাপ। একক ক্ষেত্রফলের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করা হয় সেটাকে আসলে আমরা চাপ বলে থাকি। তো ক্ষেত্রফল যদি বেশি হয়, ধরুন বল সেম আছে, দুইটা বল, অর্থাৎ 50 নিউটন এর একটা বল আমি কি করলাম, এমন একটা জায়গায় বসাইলাম যেটার ক্ষেত্রফল বেশি, এবং এইটাই এই 50 নিউটন বল, 50 নিউটনের বল আমি এমন একটা জায়গায় দিলাম যেটার ক্ষেত্রফলটা কম, তাহলে চাপ কিন্তু এখানে বেশি হবে। এটা দেখে বোঝা যাচ্ছে কেন বেশি হবে। দেখুন, সূত্র থেকে বুঝি যে আমরা জানি যে সূত্রের নিচে যেটা থাকে সেটা কিন্তু এই যে রাশিটা, এই রাশিটার ব্যস্তানুপাতিক এটা, আর এই রাশিটার সমানুপাতিক কিন্তু এটা। সো আমরা জানি যে ব্যস্তানুপাতিকটা উল্টা হয় এবং সমানুপাতিকটা হলে কি সমান হয়। দ্যাট মিন্স সমানুপাতিকের ক্ষেত্রে, অর্থাৎ এই এফ যদি বাড়ে, বল যদি বাড়ে, পি বাড়বে, আর যদি ক্ষেত্রফল বাড়ে, পি বা চাপ কিন্তু কমবে। ঠিক উল্টাভাবে এফ যদি কমে, বল যদি কমে, তাহলে আমাদের চাপটা কি হবে, বাড়বে, এবং ক্ষেত্রফল যদি আমাদের বাড়ে তাহলে চাপটা কমবে। তো দেখুন, এখানে কিন্তু ক্ষেত্রফলটা কম, দ্যাট মিন্স আমার চাপটা এখানে বেশি হবে। এখানে ক্ষেত্রফলটা কি বেশি, তার মানে চাপটা কম হবে। তো এখন আমরা আসি যে আসলে একটু বোঝার চেষ্টা করি। আহ, হাঁটলে, যখন একটা মানুষ হাঁটে, তখন সে ভূমির উপরে, যে যে আমাদের ভূমিটা থাকে, এই ভূমির উপরে একটা মানুষ যখন আসলে হাঁটতেছে, তখন এই মানুষটা ভূমির উপরে আসলে কতটুকু ক্ষেত্রফল নিয়ে আসে, এটা একটা বিষয়। একটা মানুষ যখন ভূমির উপরে আসে, সে কিন্তু সমান বল দিবে, দাঁড়ায় থাকলেও যে বল দিবে, দৌড়াইলেও একই বল দিবে, এবং শুয়ে থাকলেও সেম বল, বসে থাকলেও সে একই বল দিবে। কিন্তু এখানে কথা হচ্ছে যে আসলে সে কতটুকু ক্ষেত্রফল ইউজ করতেছে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এখন হাঁটলে সে যতটুকু ক্ষেত্রফল এখানে ইউজ করবে, দৌড়ালে কিন্তু আরও কম ক্ষেত্রফল ইউজ করবে, আরও কম লাগবে। শুয়ে থাকলে কিন্তু ক্ষেত্রফলটা কি হবে, আরও বেশি হবে, ঠিক আছে। অর্থাৎ এটা দেখেন, শুয়ে থাকলে এরকম একটা জায়গা লাগবে, আমার জায়গাটা বেশি লাগবে, ক্ষেত্রফলটা বেশি লাগবে। বসে থাকলে এই হাঁটলে বা দৌড়ালে সে কিন্তু বেশি লাগবে, ঠিক আছে, এরকম এরকম ধরেন সাপোজ লাগবে আর কি। সো এখন সব থেকে কম আসলে কোথায় লাগতেছে আমি দেখলাম, যখন সে দৌড়াচ্ছে, দৌড়ানোর সময় কি সে সব থেকে কম ক্ষেত্রফল ইউজ করতেছে, বা কম কম ক্ষেত্রফলের জায়গা সে কি করতেছে, জায়গায় সে বল দিচ্ছে। তাহলে ক্ষেত্রফল যেখানে সবচেয়ে কম, চাপ সেখানে সবচেয়ে বেশি। দ্যাট মিনস আমাদের যে দৌড়ালে অপশনটা আছে, এখানে হবে হচ্ছে আপনার চাপ সবচেয়ে বেশি, অর্থাৎ ক্ষেত্রফল এখানে কম, চাপ বেশি হবে। ওকে, তো এই ছিল আমাদের হচ্ছে গত দিনের হোমওয়ার্ক। তো আজকে আমরা আমাদের আজকের ক্লাসে চলে যাবো সোজা। সেটা হচ্ছে আমরা ফার্স্টে আজকে শিখবো আর্কিমিডিসের সূত্র। হ্যাঁ, ওকে, আমরা দেখি যে আর্কিমিডিসের সূত্র জিনিসটা কি, আমরা একটু বোঝার চেষ্টা করি। আর্কিমিডিসের সূত্র, বিজ্ঞানী আর্কিমিডিস, উনি একটা সূত্র দিয়েছিল তরলের আসলে আহ, কি বলে, তরলের এবং হচ্ছে একটা বস্তুর যে বিষয়গুলো নিয়ে। অর্থাৎ একটা বস্তু যদি আমি তরলের ডোবাই বা তরলের মধ্যে আমি নিমজ্জিত করি, তাহলে আসলে ওই বস্তুর অবস্থাটা কি হবে, সেই বস্তু আসলে কতটুকু ওজন হারাবে, নাকি সে ভারী হবে নাকি হালকা হবে, এবং হলে আসলে কেন হয়, এটা একটা ইস্যু। তো এটা দেখুন, এখানে আর্কিমিডিস বলতেছে যে একটা বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয়,
একটা বস্তুকে তরলে নিমজ্জিত করা হয়। ধরুন আপনার কাছে একটা গ্লাস আছে, আমি আগে একটু বুঝি, তারপরে আমি হচ্ছে আগে সূত্র দেবো। তো গ্লাস একদম সম্পূর্ণভাবে ওকে, দেখুন গ্লাস হচ্ছে একদম সম্পূর্ণভাবে হচ্ছে আপনার পানি দিয়ে ভরা আছে। ওকে, একেবারে সম্পূর্ণভাবে ভরা। এখন এর মধ্যে আপনি কি করলেন, একটা পাথরের টুকরা এর মধ্যে দিলেন, একটা পাথরের টুকরার মধ্যে ফেললেন, ফেললে কি হবে, বড় একটা পাথরের টুকরার মধ্যে ফেললেন, ফেললে এখানে এই পাথরের টুকরা এখানে চলে আসবে, চলে আসলে এখানে কিছু জায়গা দখল করবে, জায়গা দখল করলে এখান থেকে কিছু পানি কি হবে, উপচে পড়বে না, কিছু পানি উপচে পড়ে যাবে। তো বিজ্ঞানী আর্কিমিডিস বলতেছে যে কোনো একটা বস্তুকে যখন একটা তরলে নিমজ্জিত করা হয়, তখন এই বস্তু কর্তৃক আসলে যতটুকু তরল কি হয় আপনার অপসারিত হয়। এই যে কিছু পানি যে উপচে পড়ে গেল, এটা তোমার অপসারিত তরল, তাই না? সো বিজ্ঞানী আর্কিমিডিস এটাই বলতেছে যে কোনো একটা বস্তুকে যদি তরলে নিমজ্জিত করা হয়, তখন সেই বস্তু কর্তৃক আসলে যতটুকু তরল অপসারিত হয়, সেই অপসারিত তরলের ওজন, এই অপসারিত তরলের ওজন ডাব্লু, অপসারিত তরলের ওজন বস্তুটির হারানো ওজনের সমান, বস্তুটির হারানো ওজনের সমান। ধরেন ডাব্লু এল দিলাম আমি, ওয়েট লস্ট। ঠিক আছে, তো এটা আসলে কি বলতেছে যে এই বস্তুটির হারানো ওজন আবার কি জিনিস? একটা বস্তু যখন আপনি পানির মধ্যে দিবেন, সেই বস্তুটা হালকা হালকা হয়ে যাবে। বা আমরা নিজেরাই যখন পুকুরের মধ্যে নামি, পুকুরে কেউ সাঁতার কেটে থাকলে এটা বুঝতে পারবেন যে পুকুরের মধ্যে নামার পরে কিন্তু নিজেকে অনেক হালকা মনে হয়। ওইখানে আসলে আমরা আমাদের নিজেদের কিছুটা ওজন হারাই, কিছুটা ওজন হারানোর ফলেই আসলে আমাদের নিজেদেরকে হালকা মনে হয়। তো এটাই বলতেছে যে আসলে আমরা যতটুকু ওজন হারাই, এবং যতটুকু ওজন হারায় আমরা নিজেদেরকে হালকা অনুভব করি, আমাদের ওই হারানো ওজন আমাদের দ্বারা যে কিছুটা পানি অপসারিত হবে সেই পানির ওজনের সমান। দ্যাট মিনস এই যে বস্তুটা আমি হচ্ছে গ্লাসের মধ্যে দিলাম, গ্লাসের মধ্যে দিলে এই বস্তুটা কিন্তু কিছুটা হালকা অনুভব করবে নিজেকে পানির মধ্যে। তো সে হালকা অনুভব কেন করবে? কারণ এখান থেকে সে কিছু পরিমাণ ওয়েট তার কি হবে, লস্ট হবে। ঠিক আছে, অর্থাৎ কিছুটা ওয়েট তার লস্ট হবে, অর্থাৎ কিছুটা ওজন সে হারাবে। তো এই হারানো ওজনটা আসলে কতটুকু হবে? এই হারানো ওজনটা যে পরিমাণ পানি আসলে উপচে পড়ছে, যে পরিমাণ পানি হচ্ছে আপনার অপসারিত হয়েছে, সেই পরিমাণ পানির ওজনের সমান। অর্থাৎ একটা বস্তুকে আমি কোন একটা তরলে নিমজ্জিত করলে সেই বস্তুটার দ্বারা অপসারিত তরলের ওজন বস্তুটির হারানো ওজনের সমান। ঠিক আছে, আমি এটা একটু আপনাদের লিখে দিই, তারপরে হচ্ছে বোঝাই। আই থিঙ্ক এতক্ষণ আপনারা বুঝে গেছেন। অর্থাৎ বিজ্ঞান আর্কিমিডিস বলতেছে যে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করা মানে আসলে ডোবানো। হ্যাঁ, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি যে ওজন হারায়, সেই হারানো ওজন বস্তুটির দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। দ্যাট মিনস আমি যদি একটা গ্লাসের মধ্যে পানি নিই, সেই গ্লাসটা আমার একদম পরিপূর্ণ আছে, সেখানে যদি আমি একটা বস্তু দেই, সেই বস্তুটা এখানে চলে আসবে, এই বস্তুটা ওজন হারাবে এবং ওজন হারিয়েই সে নিজেকে কিছুটা হালকা অনুভব করবে। সেই হারানো ওজন যদি ডাব্লু এল হয়, আর এই যে কিছুটা পানি অপসারিত হবে, এই পানি নিয়ে যদি আমি ওয়েট করি বা ওজন নেই, তাহলে এই পানির ওজন যদি ডাব্লু হয়, অর্থাৎ এটাই হবে হচ্ছে আমার দুইটা সমান। অর্থাৎ এর হারানো ওজন এবং এই যে পানি যে যতটুকু সেখান থেকে উপচে পড়ছে বা অপসারিত হয়েছে, সেই অপসারিত পানির ওজনের সমান হবে। ঠিক আছে, তো এটার একটা হিস্টোরি আছে, এটা একটা কি বলে খুবই ইতিহাস আছে এই সূত্রটা আসলে আবিষ্কার করার পিছনে বিজ্ঞানী আর্কিমিডিসের। তো বিজ্ঞানী আর্কিমিডিস যখন ছিলেন তখন, তা আমি একটু বলি আপনাদের, জাস্ট 2 মিনিট লাগবে। উনি যখন ছিলেন, ওনার টাইমে হচ্ছে ওনার ওই জায়গায় যে রাজা ছিল, সেই রাজা একদিন আসলে তার মনে হইলো যে সে একটা মুকুট বানাবে এবং মুকুটটা হবে খুব স্বর্ণের, এর মধ্যে কোনো প্রকার যেন কোনো খাদ বা কোনো প্রকার কোনো যেন কিছু না থাকে। তো সে অনেক টাকা দিয়ে, অনেক দাম দিয়ে সে কী করলো, একজন স্বর্ণকারের কাছ থেকে সে একটা
মুকুট বানালো, যে মুকুটটা ছিল সম্পূর্ণটাই স্বর্ণের। তো বানানোর পরে সেই রাজা যখন এই মুকুটটা পরতেছিল এবং কিছুদিন যাওয়ার পরে সে চিন্তা করতেছিল যে আসলে এই মুকুটটা যে আমি বানাইলাম যে স্বর্ণকারের কাছ থেকে, সেই স্বর্ণকার যে আমাকে আসলে 100% মানে 100% গোল্ড সেখানে ইউজ করছে কিনা এটা আমি আসলে জানি না, কারণ আমি স্বর্ণকারকে বিশ্বাস করে তাকে দিছি, কিন্তু সে যে এর মধ্যে কোনো খাদ ইউজ করে নাই, এর মধ্যে যে কোনো ভেজাল ইউজ করে নাই, তার গ্যারান্টি কি? তো আমি আসলে এখন জানতে চাই যে এই যে যে আমার স্বর্ণের মুকুটটা সে বানাইলো, এর মধ্যে আসলে কতটুকু খাদ আছে বা কতটুকু ভেজাল আছে, বা ভেজাল নাই আছে কিনা, এই ধরনের আসলে একটা স্টেটমেন্ট আমি চাই। কিন্তু কন্ডিশন হচ্ছে একটা, সেটা হলো যে আপনার এই মুকুটটা ভাঙা যাবে না। ঠিক আছে, ধরেন ওই রাজা, তার যে আসলে মুকুটটা ছিল, তো সেই মুকুটটা হচ্ছে পুরোটাই কি গোল্ডের। এখন সে বলতেছে যে এই মুকুটটা না ভেঙে আমার এর মধ্যে থেকে হচ্ছে তুমি খাদ কি বলে খাদ বের করে দিবা, কতটুকু ভেজাল এখানে আছে। আমাদের সচরাচর আমাদের হাতে যদি একটা আংটি থাকে বা আমাদের যদি স্বর্ণের কোনো অলংকার থাকে, সেটার মধ্যে খাদ বের করতে গেলে কিন্তু আমাদের ওটা ভাঙতে হয়, ভেঙে তারপরে করি ওটা আসলে বের করা যায়। কিন্তু এখন রাজা বলতেছে যে আমি এটা এত কষ্ট করে বানাইছি, এটা আমার অনেক পছন্দ হয়েছে, আমি অনেক শখ করে বানাইছি, সো আমি এটা ভাঙবো না, না ভেঙে আমাকে এখানে বলে দিতে হবে যে এর মধ্যে কতটুকু ভেজাল আছে, অথবা আছে কি না বা নাই এরকম একটা স্টেটমেন্ট আমার চাই। তো ওই সময়ের সবচেয়ে নাম করা বিজ্ঞানী ছিল বিজ্ঞানী আর্কিমিডিস। তো বিজ্ঞানী আর্কিমিডিস হচ্ছে, তার উপরে তখন এই দায়িত্ব গিয়ে পড়ে। রাজা তখন বলে যে আসলে এই যে আমার এই মুকুটটার মধ্যে কোনো খাদ আছে কিনা তুমি বের করে দাও, যদি বের করে দিতে না পারো তাহলে তোমাকে আসলে তোমার গর্দান নেওয়া হবে, মানে একেবারে মাথা থেকে ঘাট থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। তো এরকম একটা সিচুয়েশনে পড়ার পরে বিজ্ঞানী আর্কিমিডিস তো তার চোখে ঘুম নাই, তার খাওয়া নাই দাওয়া নাই, খুবই বাজে একটা অবস্থা। এটা আসলে যে কাউরই হবে, কারণ আপনার উপর একটা কাজ দিয়ে যদি কেউ বলে এই কাজটা যদি সাকসেস করতে না পারিস তাহলে কিন্তু তোকে আমি একেবারে সানডে মানডে ক্লোজ করে দেবো। তো এইটা যদি হয় তাহলে আসলে তার অবস্থা কি হবে জাস্ট একটু চিন্তা করেন। তো এইরকম করে এখন বিজ্ঞানী আর্কিমিডিস তার একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়, সে আসলে সারাদিন খায় না, তার কোনো আসলে নাওয়া নাই খাওয়া নাই, এরকম করে অনেকটা দিন অতিক্রম করার পরে সে একদিন হঠাৎ চিন্তা করে, যা সারা জীবন তো চলেই যাবে, জীবন তো আসলে আর হইলই না, পাপ থাকবেই না, তাইলে আর কি একটু গোসল টোসল করে আসি, গোসল করে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নিই, তারপরে মরলাম, রাজার কাছে গিয়ে বলবো যে আমি ব্যর্থ, পারতেছি না, আমার গর্দান নিয়ে নেন। তো এই উদ্দেশ্যে সে কি করে, সে তার বাড়িতে একটা আহ, এরকম একটা চৌবাচ্চা থাকে, যেটাকে আমরা আসলে টাঙ্কি বলি বা বাথটব বলি। বাথটবটা একদম কানায় কানায় পূর্ণ ছিল। ঠিক আছে, এই কানায় কানায় পূর্ণ ছিল মানে একদম ভরা ছিল ওই দিন পানি দিয়ে। তো যখন সে এই বাথটবের মধ্যে আপনার নামার পরে সে নিজের কিছু হালকা অনুভব করতেছে, সে নিজের দেখতেছে যে আমি আসলে কিছুটা মনে হয় ওজন হারাইলাম বা আমি হালকা হয়ে গেলাম, এবং সেই সাথে সে দেখলো যে আমি তো হালকা হইলাম, পাশাপাশি এখান থেকে কিছু পানি এরকম পড়ে গেল, উপচে পড়ে গেল। এখান থেকে সে আসলে এই সূত্রটা আবিষ্কার করছে। ঠিক আছে, এইটা দেখেই সে চিন্তা করলো যে আমি তাহলে এখন পানির মধ্যে দিয়ে আমি এখান থেকে আসলে খাতটা বের করে ফেলতে পারবো। এটা একটা আলাদা সূত্র আছে, সেই সূত্রটা ক্লাস 9-এ বা তোমাদের বইতে আসলে নাই, এটা হায়ার লেভেলে গেলে তোমরা পাবা এবং সেখান থেকে তোমরা এটা শিখিয়ে নিতে পারবা আশা করি। তো এটা হচ্ছে মোটামুটি হিস্টোরি ছিল আর কি, যে তখন সে কি করলো, এখান থেকে জাস্ট ইউরেকা ইউরেকা বলে, মানে ইউরেকা ওই সময় ওই এটা মেবি গ্রিকদের ছিল, গ্রিকদের একটা ভাষা, যে ইউরেকা ইউরেকা মানে হচ্ছে পেয়েছি। তো সে আসলে টোটালি উলঙ্গ ছিল এবং সেই উলঙ্গ অবস্থায় ইউরেকা ইউরেকা করতে করতে সে রাজার দরবারে গিয়ে আসলে হাজির হয়েছিল, যে এবার আমি মনে হয় বাঁচতে পারবো। তো রাজা কি গিয়ে তখন বলে আপনার মুকুট দেন, আমি এটা না ভেঙে আমি খাদ বের করে দিচ্ছি। তখন সে না ভেঙে এটা খাদ বের করে দেয় এবং সে প্রাণে বাঁচে। তো এই সূত্র আবিষ্কারের পিছনে এটা ছিল একটা হিস্টোরি। তো আর্কিমিডিসের সূত্র আমরা বুঝলাম। এবার আসলে আমরা দেখি যে তরলের ওপরে চাপের প্রভাব, তরলের ওপর চাপের প্রভাব এই আর্কিমিডিসের সূত্র থেকে একটা সূত্র আছে, সেটা হচ্ছে পি সমান সমান এইচ রো জি। একেবারে টানা মুখস্থ করে ফেলবা, পি সমান সমান এইচ রো জি। এখানে আমরা সবাই জানি পি সমান সমান কি, চাপ, রো সমান সমান কি, এটা হচ্ছে তরলের ঘনত্ব, অর্থাৎ যে তরলের মধ্যে হচ্ছে আমরা বস্তুটাকে নিমজ্জিত করব বা ডোবাবো, সেই তরলের ঘনত্বকে আমরা কি দ্বারা প্রকাশ করব, রো দ্বারা। এটা কিন্তু পি না, এটা হচ্ছে রো, একটু বাঁকা টাইপের। হ্যাঁ, আর জি তো আমরা সবাই জানি এটা কি, অভিকর্ষ ত্বরণ।
এটার মান হচ্ছে 9.8 এমএস ইনভার্স 2। তো এখানে যদি আসলে এটার কোথায় কাজে লাগবে, এটা সূত্রটা আসলে কোথায় লাগবে, এটা আমরা একটু দেখি। দেখো, ধরো এখানে একটা পাত্র আছে, পানির পাত্র। হ্যাঁ, পানির পাত্র আছে। পানির পাত্রের উচ্চতা হচ্ছে এইচ, উচ্চতা এইচ আমি ধরলাম। এখন পানির ঘনত্ব হচ্ছে 1000, পানির ঘনত্ব 1000 কেজি মিটার ইনভার্স কিউ। এটা হচ্ছে ঘনত্বের একক, কেজি মিটার ইনভার্স কিউ। তো পানির ঘনত্ব 1000, এটা আসলে এক একটা তরলের ঘনত্ব এক এক রকম। এর একটা চার্ট আছে, তোমাদের যদি লাগে তাহলে আমাকে কমেন্টসে কমেন্ট করে দিও। আমি কোন তরলের ঘনত্ব কত সেটা সেটা একটা চার্ট আকারে বা পিডিএফ করে আমি তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? তো এটা হচ্ছে তরলের ঘনত্ব, মানে দুনিয়ায় যত তরল আছে সমস্ত তরলের ঘনত্ব একটা পিডিএফ আমি বানাই তোমাদের দিয়ে দিব। যদি লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে বলতে হবে। ওকে, তো এখন তোমাকে বলা হলো যে এই যে এইচ উচ্চতা আছে, উচ্চতা এটা হইতে পারে 10 মিটার, 20 মিটার, 30 মিটার, হোয়াট এভার। তো তোমাকে বলা হলো এই যে বিন্দুটা আছে এইচ উচ্চতায়, এই বিন্দুতে আসলে তরলের চাপ কত আমাকে বের করে দাও। অর্থাৎ পানির একেবারে এই গ্লাসের এই কোনায়, এটা একটা গ্লাস মনে করো, গ্লাসের একদম সর্বশেষ স্থানে এই বিন্দুতে এখানে এই তরলের চাপ কত এটা বের করে দিতে বলছে। তো এই তরলের চাপ হচ্ছে P সমান সমান এইচ রোধ। এখানে আমার আসলে আমাকে দেখতে পাচ্ছে কত দূরত্ব আছে, কত দূরত্বে আমার এই বিন্দুটা আছে। আমি তো এটা রো তো জানি যে এই তরলটা হচ্ছে, যদি পানি হয় পানির একরকম হবে, যদি এটা কেরোসিন হয় কেরোসিনের ঘনত্ব কিন্তু আরেক রকম, যদি এটা হচ্ছে গ্লিসারিন হয় গ্লিসারিনের ঘনত্ব আরেক রকম। তো যে তরল হবে সেই তরলের হচ্ছে রো এর মানটা এখানে বসবে, বসার পরে আর এখানে উচ্চতা দেওয়া থাকবে, সেই উচ্চতা বসিয়ে হচ্ছে আমাদের কি করতে হবে, এই ম্যাপটা করতে হবে। তো আমরা এই ম্যাপটা করি, যে আসলে আমরা দেখি যে কিভাবে এটা এখান থেকে আসে। তো তোমাকে বলা হলো যে ধরো বিশুদ্ধ নদীর পানি, আমি এমন একটা নদী নিচ্ছি যে নদীর পানিটা হচ্ছে বিশুদ্ধ, ঠিক আছে। অথবা তোমাকে বলা হলো যে নদীর 200 মিটার গভীরে, নদীর 200 মিটার গভীরে তরলের চাপ নির্ণয় করো। তাহলে এখানে আমি কি লিখবো, আমি লিখবো আমার দেয়া আছে, কি দেয়া আছে, উচ্চতা, উচ্চতা এইচ সমান সমান কত, 200 মিটার। তোমার এখানে দেয়া থাকবে তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব সমান সমান 1000 কেজি মিটার ইনভার্স কিউ। তাহলে উচ্চতা আমি 200 মিটার পাইলাম। এরপরে আমার আর কি দেয়া আছে, তরলের ঘনত্ব, তরলের ঘনত্ব আমাকে কি দেয়া আছে, রো সমান সমান কত, 1000 কেজি মিটার ইনভার্স কিউ। আমাকে কি বের করতে বলছে, আমাকে বের করতে বলছে হচ্ছে চাপ, চাপ কত। আমরা অভিকর্ষ ত্বরণ জি সমান সমান কি জানি, অভিকর্ষ ত্বরণ জি সমান সমান 9.8 এমএস ইনভার্স 2। আমাকে বের করতে হবে হচ্ছে চাপ, কার চাপ, তরলের চাপ, পি সমান সমান হট। তো এটার জন্য আমাদের কি করতে হবে, জাস্ট লিখতে হবে, আমরা জানি পি সমান সমান এইচ রো জি। তাহলে এইচ উচ্চতায় হচ্ছে আমাদের তরলের চাপটা বের করতে হবে। এই এইচ উচ্চতা, এইচ কি দেওয়া আছে, 200 মিটার। তো এইচ এর মান আমি এখানে 200 বসাই দিব। আমাকে রো এর মান তো আমি জানি, আমাকে বলে দিচ্ছে রো এর মান হচ্ছে ঘনত্ব 1000, আমি এখানে 1000 বসাই দিব। আর জি এর মান আমি জানি 9.8, এটা গুণ করে যা আসবে এত প্যাসকেল হবে হচ্ছে আমার উত্তর। সো জাস্ট তরলের উপর যে চাপের প্রভাব, সেখান থেকে হচ্ছে আমরা একটা সূত্র দিয়ে আমরা এটা করে ফেললাম, এবং এটা দিয়ে তোমাদের পরীক্ষায় অঙ্ক আসতে পারে। সো এটা খুব ভালোভাবে তোমরা করবো আশা করি। আমি যেভাবে বোঝাইলাম আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে প্রবলেম হয়, আমার ফেসবুক গ্রুপ আছে, আমার হোয়াটসঅ্যাপ আছে, বা আমার হচ্ছে কি বলে হচ্ছে কমেন্টস বক্স আছে, তোমরা সেখানে আসলে কমেন্টস করে দিও, আমি সেখানে তোমাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করবো। ওকে, আচ্ছা, এটা কি লিখছিলাম, নদী এটা হবে হচ্ছে নদীর 200 মিটার গভীরে। আচ্ছা,
ওকে, আমরা আমাদের নেক্সট টপিকে চলে যাই, সেটা হচ্ছে বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া। বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া। আচ্ছা, একটা বস্তু যে ভাসবে কি ভাসবে না বা ডুববে কি ডুববে না, এটা ডিপেন্ড করবে ওই বস্তু ঘনত্ব এবং তরলের ঘনত্বের উপরে। ধরো আমি যে একটু আগে বোঝাইলাম একটা গ্লাসের মধ্যে যে আসলে পানি আছে, এর মধ্যে একটা বস্তু আমি ডুবাই যাচ্ছি, এই পানির ঘনত্ব তো একটা আমরা জানি যে পানির ঘনত্ব 1000। এখন এই যে তরলের একটা ঘনত্ব আছে, পাশাপাশি এই যে বস্তুটা ডোবাচ্ছি ওর নিজস্ব একটা ঘনত্ব আছে, ঠিক আছে, ওর নিজেরও কি আছে, একটা ঘনত্ব আছে। তো যেমন এই তরলের ঘনত্বকে যদি আমি আসলে ρ1 ধরি এবং এটাকে যদি ρ2 ধরি, তাহলে দুইটা ঘনত্ব কিন্তু এখানে কাজ করতেছে। অর্থাৎ আমি যে বস্তুটাকে তরলের মধ্যে নিমজ্জিত করতেছি বা ডুবাইতেছি সেই বস্তুর ঘনত্ব, পাশাপাশি যে তরলে আমি নিমজ্জিত করতেছি বা যে তরলে আমি ডুবাইতেছি সেই তরলের ঘনত্ব। এখন আসলে কি হবে বিষয়, দেখো, যদি এই তরলের ঘনত্বের থেকে এই বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে আসলে কি ঘটবে, আবার যদি এই বস্তুর ঘনত্ব থেকে তরলের ঘনত্ব বেশি হয় তাহলে কি ঘটবে, আবার যদি এই বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব সমান হয় তাহলে কি ঘটবে। এখানে তিনটা ফ্যাক্ট আছে, এই তিনটা ফ্যাক্ট নিয়ে আমরা এখন কথা বলবো। তো চলো আমরা একটু দেখি যে আসলে তিনটা ফ্যাক্ট নিয়ে আসলে কোন ফ্যাক্ট থেকে আসলে কি আসে। তা আমাদের প্রথম যে ফ্যাক্ট সেটা হচ্ছে, আমি ধরি তরলের ঘনত্ব এক সাইডে আছে, আর সাইডে কি আছে, বস্তুর ঘনত্ব। এখন এই ক্ষেত্রে আমি ধরলাম যে আমি এমন একটা বস্তু, আমি এখানে ধরো এমন একটা বস্তু আসলে এই গ্লাসের মধ্যে হচ্ছে নিমজ্জিত করছি, যে বস্তুটার ঘনত্ব হচ্ছে তোমার তরলের ঘনত্বের চেয়ে কম। তার মানে কি হবে এটা, অর্থাৎ তরলের ঘনত্বটা হচ্ছে বস্তুর ঘনত্বের থেকে বেশি। এই একটা ফ্যাক্ট। আচ্ছা, এই একটা ফ্যাক্ট হলে কি হবে, আনসারটা কি হবে সেটা আমরা এখানে লিখব। এরপর 2 নাম্বার যে ফ্যাক্ট সেটা কি, সেটা হচ্ছে তরলের ঘনত্ব যদি বস্তুর ঘনত্বের চেয়ে কম হয়, অর্থাৎ এই ক্ষেত্রে বস্তুর ঘনত্বটা বেশি তরলের ঘনত্ব কম, তাহলে ফ্যাক্টটা কি হবে এখানে লিখব। 3 নাম্বার যে ফ্যাক্ট সেটা হচ্ছে তরলের ঘনত্ব সমান সমান যদি বস্তুর ঘনত্ব হয় তাহলে কি হবে। আচ্ছা, এটা তোমাদেরকে একদম সুন্দরভাবে বুঝে হচ্ছে পড়তে হবে। সেটা হচ্ছে যে মনে রাখবো সবসময়, তরলের ঘনত্ব যদি বস্তুর ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে কি হবে, তাহলে বস্তুর ঘনত্ব কম। মনে রাখবা, এটা জাস্ট একটা টেকনিকই আমি তোমাদের বলতেছি, সেটা হচ্ছে বস্তুর ঘনত্ব কম মানে মনে রাখবা যে বস্তুটা একটু হালকা টাইপের। হালকা টাইপের হলে কি হবে, যেহেতু তরলের ঘনত্বটা বেশি, তো এটা হালকা, এটা আসলে ভাসবে, ঠিক আছে। তরলের ঘনত্বটা বেশি হলে কি হবে, বস্তুটি ভাসবে। আর যদি তরলের ঘনত্বটা কম হয়, বস্তুর ঘনত্ব যদি বেশি হয়ে যায়, অর্থাৎ বস্তুটা অনেক ভারী হবে, ভারী টাইপের কিছু হলে কি হবে, ডুবে যাবে, ঠিক আছে, বস্তুটি ডুবে যাবে। আর যদি এই দুইটাই হয়, তরলের ঘনত্ব সমান যদি বস্তুর ঘনত্ব হয়, তাহলে এটার উত্তর হবে হচ্ছে নিমজ্জিত অবস্থায়, নিমজ্জিত অবস্থায় ভাসবে। নিমজ্জিত অবস্থায় ভাসবে বলতে কিরকম, ধরো এখানে হচ্ছে যে গ্লাসটা আমরা দিয়েছিলাম, সেই গ্লাসের মধ্যে বস্তুটা ঠিক এইরকম, মানে পানির যে পাতা, এই পাতা বরাবর সে ভাসবে। অনেক সময় আমরা কিছু বস্তু দেখি যে মানে না একেবারে ডুবে যাচ্ছে না ভেসে আছে, এরকম একটা পর্যায়ে থাকে। একেবারেও ডুবে যাবে না, আবার একেবারেও ফুললি ভেসে থাকবে না, একবার একটু ডুববে, উপর দিয়ে পানি যাবে, আবার মনে হচ্ছে একটু ভাসতেছে, মানে এমন একটা অবস্থা থাকবে আর কি। ডুবেও যাবে না বা আমার হচ্ছে ভাসবেও না, একটা মাঝামাঝি অবস্থা হচ্ছে আমার নিমজ্জিত অবস্থা। সো আমরা জানলাম যে তরলের ঘনত্ব যদি বেশি হয় বস্তুর থেকে তাহলে বস্তুটি ভাসবে, তরলের ঘনত্ব যদি বস্তুর ঘনত্ব থেকে হচ্ছে কম হয় সেক্ষেত্রে বস্তুটি ডুবে যাবে, এবং তরলের ঘনত্ব যদি বস্তুর ঘনত্ব সমান হয় তাহলে কি হবে, নিমজ্জিত অবস্থায় ভাসবে। ওকে, তো এই ছিল মনে হয় আমাদের আজকের টপিক। তো এইখান থেকে হচ্ছে একটা হোমওয়ার্ক আমরা দিয়ে দিব, সেটা হচ্ছে HW, তোমরা এটা সবাই জাস্ট
চিন্তা করবা, চিন্তা করে কমেন্টস করে দিবা যে আসলে কেন এটা হয় বা কেন হয় না। সেটা হচ্ছে যে লোহার তৈরি জাহাজ পানিতে ভাসলেও লোহার তৈরি জাহাজ পানিতে ভাসলেও লোহার টুকরা ভাসে না কেন বা ডুবে যায় কেন? ডুবে যায় কেন? অর্থাৎ লোহার তৈরি এত বড় জাহাজ কিন্তু ভাসে, লোহার তৈরি এত বড় জাহাজ ভাসলেও লোহার একটা ছোট্ট টুকরা কিন্তু ঠিকই ডুবে যায়। এটার কারণ কি, কেন হয়? এটা তোমাদের নেক্সট হোমওয়ার্ক, এটা আমার কমেন্ট করে দিবা, এবং যারা পারবে না তারা আমার সাথে আসলে যোগাযোগ করতে পারবে, আমি তাদেরকে আনসার দিতে পারবো, বুঝাই দিব। আর যারা পারবা তারা অবশ্যই কেন এটা ব্যাখ্যা সহ তোমরা হচ্ছে কমেন্টসে কমেন্ট করে দিবা, বিকজ এইটা কিন্তু অলরেডি আমি একটু আগেই তোমাদেরকে এই যে বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়া এই টপিকের মধ্যে পড়িয়েছি। সো আজকে আমাদের এই পর্যন্তই, নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।